এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ জিএসএম। তো ভ্যারিয়েশন অফ জিএসএমটা কোন ফেব্রিকের ক্ষেত্রে? ওয়েফট নিটিং প্রক্রিয়া যে ফেব্রিকটা প্রস্তুত হয় সেই ওয়েফট নিটিং প্রক্রিয়ার ফেব্রিকের ক্ষেত্রে এই জিএসএম অর্থাৎ গ্রামস পার স্কোয়ার মিটার, প্রতি একক ক্ষেত্রফলের গ্রাম এককে ভরকে বলা হয় জিএসএম। তো এই নিটের যে ফেব্রিকগুলো আছে, আমরা জানি দুই ধরনের নিটেড ফেব্রিক আছে, একটা ওয়ার্ক নিটেড ফেব্রিক, ওয়েফট নিটেড ফেব্রিক। তো মূলত এই জিএসএমের যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেটা ওয়েফট নিটিং ফেব্রিকের ক্ষেত্রে কিংবা মেশিনের জন্য কী কারণে পরিবর্তন হয় বা পরিবর্তন হলে সেটা ইফেক্ট কী হতে পারে সেই বিষয়ে আলোচনা হবে। মূলত এটা যারা হচ্ছে বিএসসি লেভেলের স্টুডেন্ট তাদের জন্য তো প্রয়োজনীয়ই, আবার যারা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ করতেছে তারা দেখা যায় কি এই ফেব্রিকটা জিএসএম একটা ফ্যাক্ট হয়, কারণ একটা ফেব্রিকের ওয়েট, ফেব্রিকের অ্যাবজর্বেন্সি পাওয়ার এই টোটালটাই নির্ভর করে হচ্ছে জিএসএমের উপর। তাই জিএসএমটা আসলে কী কারণে ভ্যারিয়েশন হয়, কী করলে জিএসএমটাকে কন্ট্রোল করা যায় সেই বিষয়ে হচ্ছে আজকের এই আলোচনা। তো দেখে আসি জিএসএম বলতে যেন আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে কি গ্রামস পার স্কোয়ার মিটার, প্রতি একক ক্ষেত্রফলে গ্রাম এককের এর ওজন কত সেটাই আসলে জিএসএম নির্দেশ করতেছে। তো আসলে জিএসএমের এখানে একটা আমি সূত্র দেখাইছি, এই সূত্রটা মোটামুটি ফলো করলে পরে জিএসএম নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। সেটা হচ্ছে জিএসএম ইজ প্রপোর্শনাল টু মেশিন গেজ। তাহলে মেশিন গেজ যত বেশি হবে জিএসএম তত বাড়বে। মেশিন গেজটা কি? নাম্বার অফ নিডেলস পার ইউনিট এরিয়া, অর্থাৎ একক এলাকায় যে কয়টা নিডেল থাকে সেটাই হচ্ছে মেশিন গেজ। তার মানে আমরা 24 গেজ নিডেল বলতে বুঝি যে একক জায়গার ভিতরে কিংবা একক স্থানে 24টা নিডেল আছে। আবার যদি বলা হয় 18 গেজ বলতে কত বোঝায়, যে একক জায়গার ভিতরে পার ইউনিট এরিয়ায় 18টা নিডেল আছে। তাহলে মেশিন গেজ যত বাড়বে জিএসএমটা কি তত বাড়বে, অর্থাৎ 24 গেজ মেশিন থেকে যে ফেব্রিকটা হবে সেটা জিএসএমটা বেশি হবে কার তুলনায়? যেটা 18 গেজ মেশিন আছে সেই 18 গেজ মেশিনের যে ফেব্রিকটা হবে তার জিএসএমের তুলনায় 24 গেজটা বড় হবে। একইভাবে আমরা যদি 28 গেজের মেশিন ব্যবহার করি সেই 28 গেজ মেশিনেরও জিএসএমটা হবে 24-এর থেকে এবং 18 গেজ মেশিনের ফেব্রিকের তুলনায় বেশি। আচ্ছা, আর একটা সূত্র হচ্ছে কি জিএসএম ইজ প্রপোর্শনাল টু ফেব্রিক ওয়াইড। তার মানে এটাকে বলা হচ্ছে কাপড়ের প্রস্থ। কাপড়ের প্রস্থ যত বেশি হবে ফেব্রিকের জিএসএম তত বেশি হবে। আর একটা হচ্ছে কি ফেব্রিক ডেনসিটি। ডেনসিটি বলতে বোঝাচ্ছে ফেব্রিকের ঘনত্ব। এটার সাথেও জিএসএমের সম্পর্ক কি প্রপোর্শনাল। তার মানে কি ফেব্রিকটার অর্থাৎ ওয়েব নিটেড ফেব্রিকের ঘনত্ব যত বেশি হবে জিএসএমটা তত বেশি, কিংবা জিএসএম যত বেশি হবে ঘনত্ব তত বেশি হবে। কম্প্যাক্টনেস অফ দ্য ফেব্রিক। কম্প্যাক্ট মানে হচ্ছে ক্ষেপে যাওয়া, শক্ত অবস্থা হওয়া। শক্ত অবস্থা মানে কি? কাপড়টা যখন শক্ত অবস্থায় থাকে টানলে পরে বেশি এক্সটেন্সিবিলিটি থাকে না, সেটাকে বলে ফেব্রিকের কম্প্যাক্টনেস অবস্থা। তো জিএসএমটা যত বেশি বাড়বে ফেব্রিকের এই কম্প্যাক্টনেস অবস্থাটাও তত বাড়বে, যেহেতু জিএসএমের সাথে এটা সম্পর্ক কি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক। ফেব্রিক স্পাইরালিটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। স্পাইরালিটি বলতে বোঝাচ্ছে কি এই যে ফেব্রিকের এই যে লুপগুলা, এই লুপগুলা যখন জিএসএমটা বৃদ্ধি পায় তখন এই লুপগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যায়। এটা লন্ড্রিং করার সময় কিংবা ওয়াশিং করার সময় এই স্পাইরালিটিটা আরেকটু বৃদ্ধি পায়। আমরা নর্মালি জানি কি এই যে হরিজেন্টাল রো অফ লুপস অর্থাৎ যেটাকে বলি আমরা কোর্স এবং ভার্টিক্যাল কলাম অফ লুপস যেটাকে আমরা বলি ওয়ালস, এরা সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার চেষ্টা করে। কিন্তু যদি এইরকম স্পাইরালিটি অর্থাৎ এই লুপগুলো যদি বেঁকে যায় তাহলে পরে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না, অর্থাৎ তখন ফেব্রিকের শেপটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের মনে রাখতে হবে জিএসএম একটা ফেব্রিকের যত বেশি বাড়বে ফেব্রিকের স্পাইরালিটিটাও তত বেশি বাড়বে। ফেব্রিক স্ট্রেংথ অর্থাৎ জিএসএম যত বেশি বাড়বে ফেব্রিকের শক্তিটাও তত বেশি বাড়বে। কেন? জিএসএম মানে কি একক ক্ষেত্রফলে ওই কাপড়টার ওজন, তাহলে একক ক্ষেত্রফলে কোনো কাপড়ের ওজন যদি হয় 200 গ্রাম আর কোনো কাপড়ের ওজন যদি হয় 120 গ্রাম, তাহলে কোন কাপড়টা বেশি শক্ত? যেটা 200 গ্রাম সেটা বেশি শক্ত। তার মানে ফেব্রিকের স্ট্রেংথ বাড়বে জিএসএমের উপর। আচ্ছা, 1/কাউন্ট, তার মানে কি জিএসএম যত বাড়বে কাউন্ট তত কমবে। কিংবা চিন্তা করা যায়, আমরা জানি ইয়ার্ন কাউন্ট দুই রকম থাকে, একটা ইনডাইরেক্ট সিস্টেম একটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম। ইনডাইরেক্ট কাউন্টটা যত বাড়বে জিএসএমটা তত কমবে, কারণ কি জিএসএমের সাথে এটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ হায়ার কাউন্টের সুতার ফেব্রিক হবে লোয়ার জিএসএমের, লোয়ার কাউন্টের সুতার ফেব্রিক হবে হায়ার জিএসএমের। কখন? যদি কাউন্টটা ব্যবহার করা হয় ইনডাইরেক্ট কাউন্ট। আর একটা সূত্র হচ্ছে কি জিএসএমটা এই স্টিচ লেন্থের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্টিচ লেন্থ যত বাড়বে জিএসএমটা তত কমবে। আচ্ছা, স্টিচ লেন্থটা কি? আমরা কি জানি এটা হচ্ছে একটা কিং কপিয়ান, যখন দুইটা কিং কপিয়ান পরস্পরের সাথে ইন্টারলক
ইন্টারলুপিং প্রক্রিয়ায় থাকে তখন আমরা বলি এটাকে নিডেল লুপ। আর যখন তিনটে কিংকপিয়ান পরস্পরের সাথে ইন্টারলুপিং থাকে তখন আমরা বলি স্টিচ। তো স্টিচের এই একটা লুপ তৈরি করতে ঠিক যতটুকু সুতার প্রয়োজন হয় ততটুকুকে আমরা বলি স্টিচ লেন্থ। তার মানে স্টিচ লেন্থ যত বড় হবে জিএসএম তত কমবে, যেহেতু জিএসএমটি স্টিচ লেন্থের সাথে কি ব্যস্ত আনুপাতিক। আবার বলা যায় স্টিচ লেন্থ যত ছোট হবে তত জিএসএম বৃদ্ধি পাবে, যেহেতু একটা আর একটার ব্যস্ত অনুপাতক। ফেব্রিক লুজেনেস তার মানে ফেব্রিকের দুর্বলতা, জিএসএম যত বাড়বে ফেব্রিকের দুর্বলতা তত কমবে। আর ডিস্টেন্স বিটুইন ওয়ালস, আচ্ছা ওয়ালসের ডিস্টেন্সকে আমরা দেখতেছি কি এটা একটা ওয়েব নিটেড ফেব্রিক, এইটা একটা ওয়ালস, এইটা একটা ওয়ালস, আর মধ্যেখানে এতে যেগুলো ড্রপ শ্যাডো টাইর রঙের যে অংশটা আছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে না, দুই ওয়ালসের মাঝামাঝি যে অংশটা যেখানে ব্যাকলুপ থাকে সেই অংশটাকে বলা হয় কি দুইটা ওয়ালসের ভিতরে ডিস্টেন্স। তো দুইটা ওয়ালসের ভিতরে ডিস্টেন্স যত বেশি হবে জিএসএমটা তত কমবে, অর্থাৎ ডিস্টেন্স বেশি হলে জিএসএম কমবে, ডিস্টেন্সটা কম হলে জিএসএম বাড়বে, যেহেতু একটা আর একটার ব্যস্ত আনুপাতিক। এটা হচ্ছে জিএসএমের সাথে একটা নিটেড ফেব্রিকের মেশিনের রিলেশন থেকে সুতার কাউন্টের সব রকম রিলেশন আমরা এই একটা সূত্র যদি মুখস্থ করি তাহলে পরে আমাদের ক্যালকুলেশন খুব ক্লিয়ার হয়ে যাবে, আর নতুন কিছু জানার নাই। এবার আমরা কিছু প্রোডাকশন ওরিয়েন্টেড আরও বিষয়টা ভালো মতো দেখে আসি। ধরা যাক এখানে একটা রিলেশন বললো ইয়ার্ন কাউন্ট এবং সুতার জিএসএমের ভিতরে সম্পর্ক কি। আমরা কিছুক্ষণ আগে দেখে আইছি যে ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেমে জিএসএমটা হয় ইয়ার্ন কাউন্টের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট যত বেশি হবে জিএসএমটা তত কম হবে, সেজন্য কাউন্ট সমানুপাতিক 1/GSM দেওয়া হলো। আবার সুতার কাউন্ট যত বেশি হবে সুতার ফাইননেস তত বৃদ্ধি পাবে। আচ্ছা ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট বেশি হওয়ার অর্থ কি? কাউন্ট বেশি হওয়ার অর্থ হচ্ছে সুতার দৈর্ঘ্য একক ওজনে বৃদ্ধি পাওয়া, তার মানে সুতাটা তো আরও শুকনো অর্থাৎ ফাইন হওয়ারই কথা। আবার কাউন্ট যদি বৃদ্ধি পায় তাহলে পরে স্টিচ লেন্থটাও বৃদ্ধি পায়, অর্থাৎ যত শুকনো সুতা ব্যবহার করব তত বেশি আমরা স্টিচ লেন্থ পাওয়া সম্ভব। আর আমরা কি জানি কাউন্ট যদি বেশি হয় তাহলে জিএসএমটা কমে যাবে, স্টিচ লেন্থ যদি বেশি হয় জিএসএম কমে যাবে, অর্থাৎ আগের সূত্রের আর একটা রূপ। আর ডাইরেক্ট সিস্টেমে যদি কাউন্ট বাড়ে, ডাইরেক্ট সিস্টেম মানে কি যেখানে হচ্ছে দৈর্ঘ্য একই থাকে কিন্তু সুতার ওজনটা বৃদ্ধি পায়, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কাউন্ট সিস্টেম। তো ডাইরেক্ট কাউন্ট সিস্টেমে যে বিষয়টা দেখা দেয় সেই বিষয়টা কি যে এই স্থানে সুতার কাউন্ট যত বাড়বে তত সুতাটা মোটা হবে, আর সুতা যত মোটা হবে তত কী হবে কোর্সার সুতা হবে, অর্থাৎ কাউন্ট যত বেশি হবে সুতাটা তত কোর্সার, অর্থাৎ কোর্সারনেস বৃদ্ধি পাবে। স্টিচ লেন্থটা তত কম হবে, অর্থাৎ একটি স্টিচ তৈরি করতে তত কম পরিমাণ সুতা লাগবে, এবং জিএসএমও বাড়বে, অর্থাৎ মোটা সুতায় মোটা কাপড় পাবো, চিকন সুতায় চিকন কাপড় পাবো। তো এখন 24 গেজ মেশিন আর 18 গেজ মেশিনে কিন্তু আবার জিএসএম আর কাউন্টের একটা ভ্যারিয়েশন হয়। আমরা কি জানি যে আমরা আগের সূত্র থেকে যদি দেখে আসি তাহলে আগের সূত্র আমাদের খুব ভালোভাবে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে কি যে এই সূত্রটাই আমরা দেখেছিলাম যে মেশিন গেজ যত বৃদ্ধি পাবে জিএসএমটা তত বৃদ্ধি পাবে, তার মানে হায়ার গেজের মেশিন থেকে আমরা হায়ার জিএসএম পাবো। তো এখানে সেই রিলেশনটা দেখাচ্ছে যখন আমরা ব্যবহার করব হচ্ছে 20 কাউন্টের ইনডাইরেক্ট সুতা, তখন আমাদের 24 গেজের মেশিনে হবে 190 থেকে 210 জিএসএম এবং 28 গেজের মেশিনে হবে 220 জিএসএম। ওই যে আমরা বলেছিলাম যে জিএসএম যত মেশিন গেজ যত বাড়বে জিএসএম তত বাড়বে। এখন যদি আমরা এটা প্র্যাকটিক্যালি মুখস্থ রাখতে চাই খুব সহজ, সেটা হচ্ছে কি প্রথমে কোন কাউন্টের জন্য 24 গেজ মেশিন ঠিক কত জিএসএম তৈরি করে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে যদি এখন এটা 24 গেজ মেশিনের জায়গায় 28 গেজ মেশিন ব্যবহার করা হয় তার সাথে শুধুমাত্র 10 করে যোগ করতে হবে। যেরকম 34 কাউন্টের সুতা থেকে আমাদের কত জিএসএমের ফেব্রিক পাওয়া সম্ভব 24 গেজের মেশিনে, অর্থাৎ যেখানে পার ইউনিট এলাকায় 24টা করে ডিটেল থাকবে সেটা কত 100 থেকে 110। যদি এটা 28 গেজ মেশিন নেই কি নিয়ম 24 গেজ মেশিনের সাথে আর 10 যোগ করতে হবে, তার মানে হবে কত 120। এইভাবে আমরা যদি এই চার্টটা মুখস্থ রাখি এটা আমাদের প্র্যাকটিক্যালি খুব বেশি প্রয়োজন হবে। এইবার আমরা আরেকটা চার্ট নিয়ে আলোচনা করব, যে চার্টটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করে। সেটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট, মেশিন ডায়া এবং ফেব্রিক ফিনিশ ফেব্রিক ডায়ামিটার। তো এখন মেশিন ডায়া বলতে কী বোঝায়? আমরা জানি কি যেগুলো সিঙ্গেল জার্সি নিটিং মেশিন সেখানে একটাই অংশ থাকে সেটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের যে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত যে ব্যাসটা সেটাকে বলে মেশিন ডায়া। তো এই সিলিন্ডার আকৃতির যে মেশিনগুলো আছে অর্থাৎ যেটা সার্কুলার ওয়েভ নিটিং মেশিন সেখানে সিলিন্ডারের ডায়াও যত হয় ফেব্রিকের ডায়াও তত হওয়ার কথা। অর্থাৎ চিন্তা করা যাক যে একটা 25 ডায়ার ফেব্রিক
সার্কুলার নিটিং মেশিন থেকে আমরা যে টিবুলার ফেব্রিক অর্থাৎ যে গোলাকৃতি ফেব্রিকটা পাবো সেটার ডায়া কিন্তু লজিক্যালি 25ই হওয়া উচিত, কিন্তু তা হয় না। সাধারণত দেখা যায় যে মেশিনের ডায়া থেকে ফেব্রিকের ডায়া কখনো কমে যায়, কখনো বৃদ্ধি পায়। তো এই রিলেশনটা আমাদের যদি মাথায় থাকে তাহলে আমাদের যে কোনো ইনপুট লেভেলে স্টিচ লেন্থ কত, জিএসএম কতটুকু অ্যাবজর্ব হতে পারে, এই ক্যালকুলেশনগুলো আমাদের করা খুব ইজি হবে। সেটা হলো, যদি মেশিন ডায়া 25 ইঞ্চি হয়, অর্থাৎ মেশিনটার ব্যাস কত হয়, যদি 25 ইঞ্চি হয় কোনো মেশিনের ব্যাস, তাহলে 24 গেজ মেশিনে ফিনিশ ডায়া হবে 27 ইঞ্চি, 28 গেজ মেশিনে ফিনিশ ডায়া হবে 28 ইঞ্চি। তার মানে 25 ইঞ্চির একটা মেশিন থেকে আমরা 24 গেজ মেশিনে যে কাপড়টা পাবো সেটা 25 ইঞ্চি না পেয়ে পাবো 27 ইঞ্চি। তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কি 24-এ পাচ্ছি 27, 28-এ পাচ্ছি 28 গেজ মেশিনে পাচ্ছি 28 ইঞ্চি। কত ইঞ্চি মেশিন ডায়া থেকে? 25 ইঞ্চি মেশিন ডায়া থেকে। তার মানে এখানে আমরা একটা জিনিস যদি মুখস্থ রাখি যে 20 কাউন্টের সুতায় 24 গেজ মেশিনে মেশিন ডায়া থেকে ফেব্রিক ডায়া 2 ইঞ্চি করে বাড়ে। এই যে 25-এর সাথে 2 যোগ করলে 27 হয়। আর 28 গেজ মেশিনে ফিনিশ ডায়া অর্থাৎ যে কাপড়টা পাবো সেটার ডায়া বৃদ্ধি পায় 3 ইঞ্চি করে, অর্থাৎ 25 ডায়া মেশিন থেকে আমরা 28 গেজ মেশিনে পাবো 3 যোগ করলে 28 ডায়া। এইভাবে আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে পারি। একইভাবে যদি আমরা দেখি যে 24 কাউন্ট সুতায় কী হতে পারে, এটা কিন্তু অবশ্যই ইনডাইরেক্ট কাউন্ট মনে রাখতে হবে, অর্থাৎ যেটাকে ইংলিশ কাউন্ট বলি। তাহলে 25 যদি আমরা এখন 24 কাউন্টের সুতা ব্যবহার করি, তাহলে 25 ইঞ্চি ডায়ের একটা মেশিন থেকে যে কাপড়টা পাবো সেটার ডায়া হবে 26.5 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি বৃদ্ধি পালো। আর 28 ডায়ার মেশিনে কত হবে? 27 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি বৃদ্ধি পালো। এখান থেকে আমাদের মনে রাখতে হবে 24 কাউন্টের সুতায় 24 গেজ মেশিনের যেটা ফিনিশ ডায়া হয় অর্থাৎ যে কাপড়টার ডায়া হয় সেটা মেশিন ডায়ার সাথে 1.5 যোগ করতে হবে, আর 28 গেজ মেশিনে মেশিন ডায়ার সাথে 2 যোগ করতে হবে। একইভাবে এই চারটা আমরা মুখস্থ করবো। লাস্টে একটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যদি 30 কাউন্টের কোনো সুতা থেকে 25 ডায়ার কোনো মেশিনে ফেব্রিক উৎপাদন করতে বলে, তাহলে এখানে 24 গেজ মেশিন প্রোডাকশন দিবে 25.5 ইঞ্চি, অর্থাৎ ফেব্রিকটার ডায়া 1/2 ইঞ্চি বৃদ্ধি পাচ্ছে। আর 28 গেজ মেশিনে সেক্ষেত্রে হবে 26 ইঞ্চি, অর্থাৎ মেশিনটার ডায়া থেকে 1 ইঞ্চি বৃদ্ধি পাচ্ছে। সূত্র কি মুখস্থ করবো যে 30 কাউন্ট সুতার জন্য ফিনিশ ডায়া হবে মেশিন ডায়ার সাথে 1/2 ইঞ্চি যোগ, আর 28 গেজ মেশিনের জন্য হবে মেশিন ডায়ার সাথে 1 ইঞ্চি যোগ। এইভাবে আমরা ভালো মতো মুখস্থ রাখতে পারি, তাহলে এটা আমাদের প্র্যাকটিক্যাল লেভেলে খুব হেল্পফুল হবে। আর একটা বিষয় যে গ্রে জিএসএম আর ফিনিশ জিএসএম এর ভিতরে পার্থক্য। যেরকম আমরা যখন কোনো নিটিং মেশিন থেকে ডাইরেক্ট কোনো কাপড় প্রোডাকশন করে নামাই, আমরা কি জানি সেগুলো হয় টিবুলার ফেব্রিক, আর মধ্যেখান দিয়ে কেটে দিলে সেটা হয় হচ্ছে ওপেন ফেব্রিক। তো এখন এই গ্রে ফেব্রিককে কিন্তু পরবর্তীতে ডাইং লেভেলে যা ডাই করা হয়। তো আমরা জানি যে একটা কাপড়ে যদি পানি দেওয়া হয় সে কাপড়টার কিন্তু ওয়েট বৃদ্ধি পায়, তার মানে ডাইংয়ে এটার জিএসএম বাড়বে। আবার এটাকে যখন ফিনিশিং মেশিনে ব্যবহার করা হয়, ফিনিশিংয়ে ডাইংয়ের একটা পার্ট আছে যেটাকে বলে স্টেন্টার মেশিন। সেই স্টেন্টার মেশিনে কিন্তু আবার জিএসএমটা বাড়তেও পারে কমতেও পারে, অর্থাৎ আমরা মেশিন থেকে নামানোর পরে কাপড়ের যে জিএসএম পাবো ডাইংয়ের পরে এবং ফিনিশিংয়ের পরে সেম জিএসএম পাবো না। সেজন্য ধরে নেওয়া হয় যে যে গ্রে জিএসএম হয় তার চাইতে ফিনিশ জিএসএম সম্পূর্ণ আলাদা হয়। তাহলে একজন ইঞ্জিনিয়ার যখন হিসাব করবে যে একটা স্যাম্পল মার্চেন্ডাইজ আনার পর স্যাম্পলের জিএসএম মাপার পর যখন সে চিন্তা করবে যে এই নিট ফেব্রিকটার জিএসএম এত, তাহলে কত কাউন্টে সুতা ব্যবহার করলে কত জিএসএমের ফেব্রিক পাবো, তখন কিন্তু হিসাবটা গুলায় যাবে। সে যদি মনে করে যে গ্রে জিএসএম আর ফিনিশ জিএসএম একই, কারণ মার্চেন্ডাইজার যে স্যাম্পলটা বা সোয়াচটা নিয়ে আসতেছে সেটা কিন্তু একই সাথে ডাইট করা থাকে, প্রিন্টেড করা থাকে, আবার ওয়াশিংও করা থাকতে পারে, ব্রাশিংও করা থাকতে পারে। সুতরাং সেটার জিএসএম আর গ্রে জিএসএম কিন্তু এক হবে না। তো সেজন্য নিয়মটা হচ্ছে কি, যখন 20 কাউন্টের সুতা ব্যবহার করা হয় তখন গ্রে জিএসএম 21 থেকে 24% কম হয় ফিনিশ জিএসএমের চাইতে। যখন 24 কাউন্টের সুতা ব্যবহার করা হয় তখন গ্রে জিএসএমটা 23 থেকে 24% কম হয় ফিনিশ জিএসএমের চাইতে। ধরে নেওয়া যাক গ্রে জিএসএম যদি 120 হয়, তাহলে তার 23% লেস মানে কি 23/100 যেটা হবে সেটা আমরা এই 120 থেকে আবার যদি বিয়োগ দেই তাহলে পরে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো গ্রে জিএসএম। এইভাবে ক্যালকুলেশন করতে পারি। আর যদি বলা হয় যে ফিনিশ আর গ্রে জিএসএমের ডাইরেক্ট সম্পর্ক কি, ফিনিশ জিএসএম সবসময় বড়, গ্রে জিএসএম সবসময় ছোট।
যেরকম গ্রে জিএসএম যখন লাইট কালার কিংবা হোয়াইট কালারের কোনো ফেব্রিক হবে, লাইট কালার মানে হালকা রেড, হালকা ব্লু, হালকা গ্রিন, এটাকে বলে লাইট কালার, সেক্ষেত্রে ফিনিশ জিএসএমটা হয় গ্রে জিএসএম এর সাথে 5 যোগ করলে যা সেটা। আর যদি কালার্ড ফেব্রিকের ক্ষেত্রে হয় অর্থাৎ ডিপ ব্ল্যাক, আবার কি ডিপ ব্লু, ইন্ডিগো, এই ধরনের যদি ফেব্রিকের ক্ষেত্রে হয় তাহলে গ্রে জিএসএম এর সাথে 15 থেকে 20 যোগ করলে ফিনিশ জিএসএম হয়। তার মানে ফিনিশ জিএসএম থেকে 15 থেকে 20 বিয়োগ করলে যা পাবো সেটা হবে গ্রে জিএসএম। কোন ক্ষেত্রে? কালার নিটেড ফেব্রিকের ক্ষেত্রে। আর লাইট বা হোয়াইট কালারের ফেব্রিকে আমরা যদি ফিনিশ জিএসএম থেকে 5 বিয়োগ দেই তাহলে পাবো গ্রে জিএসএম। আশা করি এর মাধ্যমে আমরা জিএসএম রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন, সেটা আমাদের স্টুডেন্ট লেভেলে হোক কিংবা প্র্যাকটিক্যাল লাইফ লেভেলে হোক, এটা আমাদের খুব কার্যকরী হবে। ধন্যবাদ সবাইকে।